আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। এদিকে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল এবং বহিরাগতরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিসরে এই ধরনের আচরণ বিগত ফ্যাসিবাদী লক্ষণ বলে জানিয়েছেন তারা। এ সময় কুয়েটের ভিসির পদত্যাগের দাবি এবং অবিলম্বে পদক্ষেপ নিয়ে কুয়েটের হল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। ফিলিস্তিনের জনগণ ও বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকটকে উপেক্ষা না করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ 12 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ড ইউনুস জানিয়েছেন, এজন্য বাংলাদেশকে সামাজিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে নিরাপদ, টেকসই এবং সম্মানজনক প্রত্যাবাসনের জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। পরে প্রধান উপদেষ্টার সাথে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুজন কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানির বিষয়ে আলোচনা করেন। এর আগে মোহাম্মদ ইউনুস সম্মেলনের সাইড লাইনে কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কাতারের আমিরের মা শাইখা মোজা বিনতে নাসেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাঁচ সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 5 শতাধিক প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি, আর আপত্তি দিয়েছে 73টিতে। তবে বিএনপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ভিন্ন প্রস্তাব দিতে পারে কমিশন। আর সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপির অবস্থান কাছাকাছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে এই দল। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত তাদের। ইফতেখার রেজার রিপোর্ট। 5 সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলো নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে 691টি প্রস্তাবের বিপরীতে দলটি একমত 500-র বেশি প্রস্তাবে, দ্বিমত 73টিতে। আলোচনায় জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ 3 সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। রাষ্ট্রপতির অভিশংসনে 2 কক্ষের 2/3 ভোটের বিধান চাই উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে তারা। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি। তবে জরুরি অবস্থা জারির প্রশ্নে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত রাখতে চায় না বিএনপি। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই 2 ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন। সংসদকে 2 কক্ষে ভাগ করে উচ্চকক্ষের নাম সিনেট ও নিম্নকক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে দলটি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চারদিকে এখন অদৃশ্য শত্রু, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। 31 দফার রাষ্ট্র সংস্কার সংক্রান্ত কর্মশালায় মঙ্গলবার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দিন শেষে জনগণের কাছেই সবাইকে পরীক্ষা দিতে হবে, কারণ জনগণই বড় পরীক্ষক। হাসান মাহমুদের রিপোর্ট।
31 দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের 3 জেলা লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিভাগ। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম, কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টার এবং গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে পৃথক কর্মশালায় অংশ নেন রংপুর বিভাগের এই 3 জেলার বিএনপি নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের অদৃশ্য দোসররা এখনো রয়ে গেছে। এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন, প্রযুক্তি, শিল্প খাত সহ বিভিন্ন দিকের উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন মানুষের আস্থা অর্জন করা। আপনার যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। দলের ভেতরের ঐক্যকে সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু করা প্রয়োজন। আমরা হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের সংঘটিত অপরাধগুলোর মধ্যে গুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করতে চায় সরকার। মঙ্গলবার বিকেলে প্রস্তাবিত গুম আইনের ওপর মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এদিকে প্রস্তাবিত আইনের বিষয়ে মত দিয়েছেন মানবাধিকার সংগঠন এবং আইন বিশেষজ্ঞরা। তামজিদ সুমনের রিপোর্ট। প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে প্রস্তাবিত গুম আইনের খসড়া তুলে ধরা হয়। নতুন এই আইনে আরও কি সংযোজন হতে পারে অথবা এই আইনের খসড়ায় যেসব ব্যত্যয় রয়েছে তা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণের একটা মানদণ্ড, মানে এখানে কোনো কিছু বলা হয়নি ন্যূনতম কি হতে পারে, বড়জোর কি হতে পারে, জরিমানা। ট্রাইব্যুনাল এস্টাবলিশ না হওয়া পর্যন্ত দায়রা জজ আদালত করবে, সেটার কিন্তু আপনার অ্যাপেলেট ফর্ম হলো হাইকোর্ট ডিভিশন এবং ডেথ রেফারেন্স হলো হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে, এরপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে, তাই না? সামনে তার দুটা ফর্ম থাকলো, আর যারা আইসিটিতে হচ্ছে ওদের ফর্ম কিন্তু একটা, শুধু অ্যাপেলেট ডিভিশনে। সুতরাং এই একটা ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে। গুম ব্যক্তির উত্তরাধিকারের সম্পদ ভোগ করার বিষয়ে আইনে সুস্পষ্ট ধারা রাখা এবং গুম অবস্থায় গুম হওয়া ব্যক্তির মৃত্যুর বিষয়টি কোন আইনে পড়বে সেসব বিষয় উঠে এসেছে মতবিনিময় সভায়। গুম হওয়ার পরে তার মৃত্যু হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন? আপনার 10 বছর, 15 বছর, 20 বছর তার ডেড বডির কোনো হদিস না। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। কোন গুমটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এটা নির্ধারণের ব্যাপারে একটা ইয়ার্ডস্টিক যেটা ঠিক করতে হবে, সেটা এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই দুটো আদালতের মধ্যে কোনো কনফ্লিক্টের জায়গা তৈরি না হয়। এটা সবচেয়ে বেশি বড় কনসার্নের জায়গা। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুমের বিরুদ্ধে কাজ করছে সরকার। প্রস্তাবিত নতুন আইন হলে গুম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই আইনকে বৈধতা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ। আমরা অনেক আইন করে যাব, পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। এদিকে মতবিনিময় সভায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান না রাখতে পরামর্শ উঠে এসেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
পুলিশের কোনো সদস্য সাদা পোশাকে আসামি ধরতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তিনি বলেছেন, পুলিশের তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। মঙ্গলবার বিকেলে যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে, বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে আসলেও তদবির প্রথা বন্ধ হয়নি। মব জাস্টিস সহ্য করা যাবে না বলে নির্দেশনা দেন তিনি। জানিয়েছেন, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা সব এখনো উদ্ধার হয়নি। দ্রুত এসব অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানির জন্য আগামী ৬ মে দিন পুনর্নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই দিন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার ১ নম্বরে থাকবে এই মামলাটি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এদিন ধার্য করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অপরাধে জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড ২০১৯ সালের ২৩ অক্টোবর বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে আদালত মূল আপিলের উপর শুনানির অনুমতি দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যা রিভিউ থেকে মূল আপিলে যায়। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু এই মামলায় এর আগে ৫ সদস্যের আপিল বেঞ্চ রায় দিয়েছিল। প্রধান বিচারপতিও পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি করতে চান, তাই আগামী ৬ মে শুনানির জন্য দিন ধার্য করেন। তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতার কোনো প্রয়োজন নাই। আমরা এখন এসে বলছি, এই যে প্রয়োজন নাই বলেছেন, এটাকে আমরা রিভিউ করতে চাই। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৫ আগস্টের পর আজহারুল ইসলামের মুক্তি না হওয়ায় তারা ব্যথিত, তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান চান তারা। ৫ই আগস্টের সরকার পরিবর্তনের পর ৮ মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন, কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সময়টা যে ৮ মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করি। ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অপহরণের ৬ দিন পর টেকনাফে পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে সিলেটের ৬ বাসিন্দাকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মানব পাচারকারীরা তাদের বিদেশে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে। পুলিশের স্বজনরা জানিয়েছেন, ১৬ এপ্রিল রাজমিস্ত্রির কাজের সন্ধানে কক্সবাজারে পৌঁছান সিলেটের জকিগঞ্জের মারুফ আহমেদ, শাহিন আহমেদ সহ ৬ বাসিন্দা। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে মুঠোফোনে কথাও বলেন সবাই। এরপর তাদের ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে অপহৃত একজনের মুঠোফোন থেকে কল দিয়ে স্বজনদের বলা হয় তারা টেকনাফের বাহারছড়ার পাহাড়ের আস্তানায় বন্দী আছেন। রাতেই তাদের সমুদ্রপথে ইন্দোনেশিয়া পাচার করা হবে। এই খবরে বিকেল থেকে টেকনাফের পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। রাতে সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শিলখালি গ্রামের পাহাড়ের একটি আস্তানা থেকে অপহৃত ৬ জনকে উদ্ধার করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৬ দফা বাস্তবায়ন আন্দোলন সাময়িক স্থগিত করেছে কারিগরি ছাত্র আন্দোলন। রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। তারা জানিয়েছেন, কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যা ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কাজ করবে। এজন্য ৩ সপ্তাহ সময় চেয়েছে মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময় দেশের সকল কারিগরি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের তালা উন্মুক্ত করে কার্যক্রম চালুর কথা জানিয়েছেন তারা। তবে দাবি আদায়ের লক্ষ্যে থাকবে ক্লাস কার্যক্রম। ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হলে পুনরায় আন্দোলন শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এবারে প্রবাসের খবর। বাংলাদেশ রিপোর্টার অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক রুমি সাইদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেদ্দা থেকে মাসুদ সেলিম জানিয়েছেন, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে এই সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি MY আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম, বাহার উদ্দিন বকুল, কামাল পারভেজ অভি, কাউসার আব্দুল সালাম, রফিকুল হক চৌধুরী এবং স্বপন সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক দেবার পাশাপাশি আজীবন সদস্য হিসেবে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের রেমিটেন্সে ভূমিকা রাখছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সৌদি আরব রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন ইয়াসমিন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, সৌদি আরব পশ্চিমাঞ্চল জেদ্দা মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন এবং রিয়াদের সাউন্ড সিটি মেডিকেল এমডি আব্দুল্লাহ মামুন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইসমাইল হোসেন লায়ন বলেন, এর মাধ্যমে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে হোটেল সম্প্রসারণের মাধ্যমে আরও অনেক বাংলাদেশিকে কাজের সুযোগ সৃষ্টি করা হবে। এখানে একটা ভালো মানের একটা রেস্টুরেন্ট তৈরি করি, যেটা আমাদের প্রবাসী ভাইদের সময় বন্ধুবান্ধব আসলে মানসিকভাবে যেন পরিবেশন করতে পারে। তিনি বাংলাদেশিদের স্বার্থের কথা চিন্তা করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে বড় পরিসরে তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জাতীয় দিবসগুলোকে উদযাপনের জন্য যে চমৎকার একটা পরিবেশের কথা মাথায় রেখে তিনি এই হোটেলটি উদ্বোধন করেন। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বাধায় আসেন তাদের সবাইকে আহ্বান জানাবো এখানে এসে বাংলাদেশি খানা, মিডল ইস্টের খানা এবং ইভেন পর্দার হয়তো বা ইউরোপিয়ান যেই টেস্ট, সব ধরনের টেস্ট আপনারা এখানে এসে পাবেন। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।